রিপাবলিক বাংলা আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজ হচ্ছেটা কি নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি তনয়া। একেবারে অনুষ্ঠানের শুরুতেই আজ বেশ কিছু ইন্টারেস্টিং তথ্য আপনাদের সামনে রাখবো। দেখুন, যদি লিস্ট হিসেবে আমরা দেখি তাহলে একেবারে পরিষ্কার, যেখানে বহিরাগত ছিল সেখানে অনুপ্রবেশ এলো, যেখানে জঙ্গি ছিল সেখানে রোহিঙ্গা এলো এবং ভুয়ো পাসপোর্ট ছিল। কিন্তু এই ভুয়ো পাসপোর্টকে সঙ্গে রেখেই কার্যত জাল শংসা রাজ্য জুড়ে। তাহলে হচ্ছেটা কি বলুন তো? ভুয়ো পাসপোর্ট যেটা নিয়ে রীতিমতো জিজ্ঞাসাবাদ করে লাগাতার একটার পর একটা তথ্য এই মুহূর্তে সামনে আসছে। কি তাই তথ্য? এবং তারই সঙ্গে একদিকে জঙ্গি, অন্যদিকে রোহিঙ্গা, গোটা রাজ্য জুড়ে কার্যত তাহলে কি ছেলে খেলা চলছে? প্রশ্ন আজ তুলব ঠিক এইখান থেকেই। তবে তার আগে বিশেষ প্রতিবেদন। বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ বা জেরা করে পুলিশ এও জানতে পেরেছে যে প্রত্যেক পাসপোর্ট পিছু ভেরিফিকেশনের ডকুমেন্টসে সই করার জন্য আব্দুল হাইয়ের পকেটে ঢুকতো 25 থেকে 30,000 টাকা। এটা একটা নেক্সাস, এটা একটা র্যাকেট, দুর্বৃত্ত, দুর্নীতিগ্রস্ত এবং পুলিশ। পশ্চিমবঙ্গে অনুপ্রবেশকারীদের নিয়ে এসে তাদের সমস্ত নথি বানিয়ে ভোটার লিস্টে নাম তোলা হচ্ছে শুধুমাত্র ভোটে তার দলকে সুরক্ষিত করার জন্য। এবং সব থেকে বড় বিষয়, এত পরিমাণে অনুপ্রবেশ হচ্ছে, বহিরাগতরা তারা ঢুকে পড়ছে, জাল পাসপোর্ট পর্যন্ত তৈরি হয়ে যাচ্ছে, এমনকি জাল শংসাপত্র সেটা পর্যন্ত তাদের হাতে। সারা ভারতবর্ষ জুড়ে তারা শস্যের মধ্যে নাকি, কিন্তু সেই ভূতের খোঁজটা তাহলে কারা পাবে সেটাই আজকে আমরা জানবার চেষ্টা করব। যারা এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন তাদের সঙ্গে আমরা পরিচয় পর্ব প্রথমে সারবো। যারা আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে অতিথিরা, আমাদের সঙ্গে রয়েছেন রুবি মণ্ডল, বিজেপি মুখপাত্র, আমাদের সঙ্গে রয়েছেন মানুষ সেন চৌধুরী, রাজনৈতিক কর্মী, আপনাকে স্বাগত জানাই, এবং পাশাপাশি নীলাদ্রি ব্যানার্জি আমাদের সঙ্গে রাজনৈতিক বিশ্লেষক, তিনিও রয়েছেন। অর্থাৎ আমি এখান থেকে একেবারে নীলাদ্রিবাবু আপনাকে দিয়ে শুরু করি। এই যে বিভিন্ন সময় যে তথ্যগুলো সামনে আসছে, কখনো বলা হচ্ছে অনুপ্রবেশ, কখনো বহিরাগত, আবার কখনো গিয়ে দেখা যাচ্ছে জঙ্গি, আবার কখনো রোহিঙ্গা, অর্থাৎ কোথাও না কোথাও গিয়ে সবটাই যেন একই বৃত্তের মধ্যে ঘুরপাক খাচ্ছে, তাই নয় কি? নিশ্চয়ই, কিন্তু তা না, এটা আমাদের বুঝতে হবে অনুপ্রবেশ দিয়ে ব্যাপারটাকে পুরোপুরি ব্যাখ্যা করা যায় না। হয়তো অবৈধ অনুপ্রবেশ হচ্ছে, কিন্তু এই যে জাল পাসপোর্ট হচ্ছে, প্রতিটা কি অবৈধ অনুপ্রবেশকারীর? যদি অবৈধ অনুপ্রবেশকারীর হয়ে থাকে, পাসপোর্টের ভেরিফিকেশন কারা করে? স্থানীয় প্রশাসন, লোকাল পুলিশ থানা থেকে এসে। সুতরাং যদি জাল পাসপোর্ট হয় তাহলে তার দায় কিন্তু স্থানীয় পুলিশের ওপর আসে, স্থানীয় প্রশাসনের উপর আসে। সেই জন্যই কি নাম জড়িয়েছিল এই আব্দুল হাই, যাকে এখনো পর্যন্ত গ্রেফতার করা হয়েছে প্রাক্তন এসআই? প্রথমেই আপনাকে বলি যে পশ্চিমবঙ্গে একটা নোংরা ঘৃণ্য রাজনৈতিক চক্রান্ত চলছে এনআরসি এবং সিএ কে ইমপ্লিমেন্ট করার জন্য, যার নেতৃত্ব দিচ্ছেন মিস্টার শুভেন্দু অধিকারী। আপনারা তো বলেছেন করবেন না, আপনাদের নেত্রী বলেছে করতে দেব না। শুধু না, করতে দেব না। কিসের এনআরসি, কিসের সিএ? আগে আমাদের যে কনস্টিটিউশনটা আছে সেটাকে আগে ওরা ঠিকঠাক করুক। ওটাকে বিফোর অ্যামেন্ডমেন্ট অফ দ্য কনস্টিটিউশন দে ক্যানট ইম্পোজ এনআরসি সিএ টু দ্য ইন্ডিয়ান সিটিজেন। সবচাইতে বড় কথা কি জানেন? তাহলে সমস্যাটা কোথায়? সমস্যা কোথায় জানি না। মমতা বন্দ্যোপাধ্যায় কি বলছে শুনুন। বাংলায় উগ্রপন্থীদের অনুপ্রবেশ হয়ে গেছে অনুপ্রবেশের জন্য। ভোটার লিস্টে বিদেশি ভোটার লিস্টে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য যেটা রয়েছে সেটা তো একটা জায়গায় রয়েছে, কিন্তু সব থেকে বড় প্রশ্ন বিরোধিতা করছে। উনি আজকে কথা বলছে, এই যে বিরোধিতা করছে, আমরা তো সেটাই চাইছি যে কেন বিরোধিতা করছে। ওরা কি জঙ্গিদের সমর্থন করছে? ওরা কি অনুপ্রবেশকারীদের সমর্থন করছে? আর সত্যিও কোথাও একটা সমর্থন করছে, কারণ যেই সব জঙ্গি ধরা পড়ছে তাদের কারণ না কারোর সাথে তৃণমূলের কোনো নেতা বা নেত্রী তাদেরকে ভোটার কার্ড বানিয়ে দিচ্ছে। এই প্রশাসনের সরকার, এই প্রশাসনের প্রাক্তন, আপনি বাজে অভিযোগ করছেন। আমি বলছি ভারত সরকার ইনভলভ, ভারত সরকার ইন্ধন দিচ্ছে, ভারত সরকার একটা গণতান্ত্রিক ভাবে দ্বারাই বর্বর এই ভুলগুলো হচ্ছে। অনুপ্রবেশ হচ্ছে, পাসপোর্ট হচ্ছে, এনআরসি
সিএ হলে সমস্যাটা থাকা উচিত। এই যে জঙ্গি অনুপ্রবেশ হচ্ছে, অবৈধভাবে ঢুকে যাচ্ছে, এত অনুপ্রবেশকারীরা, তাদের আড়ালে তারা যে কি করছে আমরা কেউ জানি না। খুব সমস্যা আছে, ধরা পড়ে যাবে। আর তৃণমূলের মূল ভোট ব্যাংক হচ্ছে জঙ্গিরা। মানস দা এনআরসির বিরুদ্ধে কারণ জঙ্গিদের পক্ষে, বাজে উনি তৃণমূলের কথা বলছেন। জঙ্গিদের মুখপাত্র। ওনার আসলে কোনো জঙ্গিদের ডিবেট করার কিছু নেই। জঙ্গিদের আপনি জানেন মুখপাত্র আছে। সাপোর্টার হয়ে দাঁড়িয়ে অশোক কুকি জঙ্গি নয়। জঙ্গি সাপোর্টার আপনি জানেন উনি জঙ্গিদের বাংলাদেশি ধরা পড়ছে। আপনার লজ্জা জঙ্গিরা ঠিক যেভাবে ঝাঁপিয়ে পড়ে উনি ঝাঁপিয়ে ওদিকে আগে শুভেন্দু অধিকারী সভা এবং সেই সভার দিকে সূত্র এভাবে বিভক্ত, আমরা নানা সাবকাস্টে বিভক্ত, তিলি তেলি, কুম্ভকার, স্বর্ণকার, মালাকার, তফসিলি, নানাভাবে বিভক্ত। আমরা কেউ রামকৃষ্ণ মিশনের দীক্ষিত, কেউ ভারত সেবাশ্রম সংঘের দীক্ষিত, কেউ ইস্কনের দীক্ষিত, কেউ গৌড়িয়া মঠের দীক্ষিত, কেউ ঠাকুর অনুকূল চন্দ্রের দীক্ষিত, কেউ লোকনাথ বাবা ব্রহ্মচারীর দীক্ষিত। আমাদের এই যে বিভক্ততা, আমাদের যে বন্টিত জনগোষ্ঠী, এর সুযোগ নিয়েই ওরা আমাদের উপর দমন পীড়ন করে আমাদের অস্তিত্ব শেষ করে। চিন্ময় কৃষ্ণ দাস প্রভুর একটাই অপরাধ, তিনি সমস্ত সনাতনীদের বলেছিলেন নিজের নিজের পরিচয় রাখুন, কিন্তু সনাতনী হিসেবে ঐক্যবদ্ধ হন। এই কাজটা তিনি করেছিলেন। চট্টগ্রামে 10 লক্ষ লোকের সমাবেশ, রংপুরে 5 লক্ষ লোকের সমাবেশ, গোটা বাংলাদেশ জুড়ে তিনি সনাতনীদেরকে ঐক্যবদ্ধ করে এই জিহাদি শক্তির বিরুদ্ধে, এই মৌলবাদের বিরুদ্ধে, এই জঙ্গিবাদের বিরুদ্ধে, এই পাকিস্তানের নাতিপুতিদের বিরুদ্ধে, এই রাজাকারদের বিরুদ্ধে, এই হাজারি মাদ্রাসা যারা চালায় তাদের বিরুদ্ধে আজকে ঐক্যবদ্ধ করেছিলেন। তাই তাকে গ্রেফতার করে রাখা হয়েছে। শুধু নয়, তাকে প্রসাদ, আপনারা অনেকেই বৈষ্ণব সমাজের সঙ্গে যুক্ত, কার্তিক মাস পালন করেন, দামোদর মাস, আপনারা জানেন বৈষ্ণবদের ঠাকুরকে পুজো দিয়ে প্রসাদ দিয়ে সেই প্রসাদ খেতে হয়, নিজের হাতে রান্না করতে হয়। আজকে উনাকে, উনার বৈষ্ণব ভক্তরা যারা প্রসাদ দিতে গেছিল তাদেরকেও গ্রেফতার করা হয়েছে। এখন তো আমরা যা শুনছি তাতে উনার শারীরিক অবস্থা অত্যন্ত খারাপ। আমরা এই তরুণ সন্ন্যাসী তার জন্য রাধা মাধবের কাছে প্রার্থনা করছি। আমরা বিশ্ব সমাজের কাছে অনুরোধ করছি, আপনারা এগিয়ে আসুন। এগিয়ে এসে আপনারা সবাই মিলে আমেরিকা, ইসরায়েল, ভারত যারা মৌলবাদ জঙ্গিবাদের বিরুদ্ধে লড়াই করেন, যা করার দরকার সেই কাজটা করুন। কারণ এরা রাজনৈতিক বা কূটনৈতিক পদ্ধতিতে থামার লোক নয়। এরা যে ভাষায় কথা বললে সন্তুষ্ট হয়, যে ভাষায় কথা বলে একটা সময় ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে আফগানিস্তানে তালিবানকে ধ্বংস করা হয়েছিল, ওসামা বিন লাদেন ধ্বংস হয়েছে, ইসরায়েল যেভাবে ভিতরে ঢুকে হামাসের প্রধানকে খতম করে দিয়েছেন, ঠিক একইভাবে বাংলাদেশের এই অর্বাচীন জঙ্গিগুলোকে, অবৈধ সরকারকে উৎখাত করার জন্য বিশ্ব সমুদায় এগিয়ে আসবেন, এটা আমরা আবেদন করব। আমাদের পরিচয় আমরা বিজেপি করি, আমাদের প্রথম পরিচয় আমরা সনাতনী এবং ভারতীয়। আমরা ঘরে বসে থাকতে পারি না, আমাদের যুদ্ধ করার বা অস্ত্র নিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই, কিন্তু গণতান্ত্রিক ভাবে সীমান্তের বর্ডারে দাঁড়িয়ে। এতক্ষণ আমরা শুনছিলাম কাঁদিতে শুভেন্দু অধিকারী, রাজ্য বিরোধী দলনেতা, তিনি বক্তব্য রাখছিলেন এবং বক্তব্য রাখতে গিয়ে কোথাও গিয়ে এই অনুপ্রবেশ ইস্যুতেও তারা সরব হয়েছেন। আর এখানে আমরা আলোচনা করছিলাম সেই সমস্ত যেখানে জাল পাসপোর্ট পাওয়া যাচ্ছে, জাল শংসাপত্র পাওয়া যাচ্ছে, কিন্তু শস্যের মধ্যেই ভূত রয়েছে। অর্থাৎ এখনো পর্যন্ত এই জাল পাসপোর্ট কাণ্ডে গ্রেফতার করা হচ্ছে আমরা প্রত্যেকে জানি 9 জন, এবং সেই 9 জনের মধ্যে একজন যে প্রাক্তন এসআই। এটাও সম্ভব আমাদের এই রাজ্যেই ঘটছে, অথচ এই সব কিছু আমাদেরকে বসে বসে দেখতে হচ্ছে। না, তৃণমূলের বন্ধু তো বলছেন, যিনি তিনি বল তৃণমূলের বন্ধু
মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে উনি বলছেন এগুলো হচ্ছে এনআরসিসি ইম্পোজ করা চক্রান্ত। অর্থাৎ এই যে জাল পাসপোর্ট কাণ্ড, এই যে এসআই গ্রেপ্তারি, এই যে পুলিশের ব্যর্থতার কথা মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন, তৃণমূল জন কুকি জঙ্গি মণিপুরে ঢুকে পড়েছে, তারা মার্ক করে দিয়েছে 900 জন। আপনার আধার কার্ডে কিসের ঠিকানা রয়েছে, কলকাতা না মণিপুর? আমার আধার কার্ডে তো কলকাতারই ঠিকানা থাকে। তাহলে আমরা কলকাতা ছেড়ে মণিপুরের বিষয় নিয়ে না, আলোচনা করছি কেন? বলছি। আমাদেরই রাজ্যে যেখানে জঙ্গি বসে রয়েছে সেখানে আপনারা জঙ্গি নিয়ে কেন সোচ্চার হচ্ছেন না? আমাদের এই রাজ্যে যেখানে ক্রমাগত অনুপ্রবেশ হচ্ছে, আপনি জানেন এনআরএস এর সামনে থেকে পর্যন্ত গতকাল গ্রেফতার করা হয়েছে যার কাছে কোনো বৈধ কাগজপত্র নেই, তারপরে আপনারা সোচ্চার হচ্ছেন। অন্য জায়গা থেকে ঢুকে পশ্চিমবঙ্গে ঢুকে দিচ্ছে ভারত সরকার। অমিত শাহ তারা অপদার্থ, সে তার বর্ডার সিকিউরিটি ফোর্স অপদার্থ, তাহলে এত লোক ঢুকছে কি করে? আপনার নেত্রী বলেছেন, মানুষবাবু একটু শান্ত হন, আপনার নেত্রী নীল নকশা নাকি তৈরি করা হচ্ছে, নকশা তৈরি করছে কি কারণের জন্য? নিজের পদে আমি বলছি এর আগে কি হয়ে গেল, এটা আমাদের গভর্নমেন্ট অফ ইন্ডিয়া কতটা আপনার এইসব বক্তব্যগুলো আজ অন্তত পক্ষে এই বক্তব্যগুলো বা এই যুক্তিগুলো একদম খাটে না, যেখানে স্পষ্টত একটা বিষয় রয়েছে যে আমাদের এই রাজ্যের সুরক্ষা। বিপদ যদি আসে আপনাকে বা আমাকে দেখে আসবে না, তৃণমূল বা বিজেপিকে দেখে আসবে না, কংগ্রেস অথবা সিপিএম কে দেখে আসবে না। বিপদ যদি আসে তাহলে আমাদের প্রত্যেক, সেটা অবশ্যই আপনাদেরকে। এবং সব থেকে বড় বিষয় যেটা আমরা দেখেছি ইতিমধ্যেই, যে হোসেন গাজী সে এবং সেই রোহিঙ্গা আমাদের শহর কলকাতার বিভিন্ন জায়গায় ছড়িয়ে রয়েছে এবং অত্যন্ত সহজভাবে স্পষ্টত যে বাংলাদেশ থেকে আসবার পর আসল নথি, অর্থাৎ যেটা নকল কিন্তু তাদের কাছে আসল, সেই নথি পর্যন্ত বাংলাদেশিদের হাতে চলে যাচ্ছে। তারপরে আপনি বলছেন মণিপুরে দায়িত্ব, পশ্চিমবঙ্গে কোনো জঙ্গি নেই। চালিয়েছে কিছুদিন। ছোট ছোট মাদ্রাসাগুলোকে খারিজি বলা হয়, পাবলিক ডোনেশনে এদের চলে। এখানে বাচ্চারা পড়াশোনা করতো, এখানে বাংলা ইংলিশ আরবি পড়তো, 3 রকম ভাষা ওরা পড়াশোনা করতো। খারিজি মাদ্রাসা থেকে কোনো ধরনের কোনো জঙ্গি প্রশিক্ষণ দেওয়া হয় না? না, হয় না এখনো পর্যন্ত। খাগড়াগড় কাণ্ডের নাম শুনেছেন? খাগড়াগড়ে আমি নিজে গেছি। খাগড়াগড়ের ঘটনায় সেই যে শিমুলিয়ার মাদ্রাসার কথা উঠে এসেছিল, খারিজি মাদ্রাসা, সেখানে কোনো দেশ বিরোধী কাজ হতো না? একটাও প্রমাণ দিতে পারলে আমি নিজে থেকেই 10 বছরের সাজা নেব। যে এই কথা বলেছে, আমি নিজে খাগড়াগড়ে গেছি, গিয়ে ওখানে পুরো বই থেকে শুরু করে পুরো এলাকাটা ঘুরেছি, সার্ভে করেছি, পাবলিকের সঙ্গে কথা বলেছি। এটা চক্রান্তমূলক, জঙ্গির কোনো ব্যাপার না। আর মাদ্রাসার সঙ্গে খারিজি মাদ্রাসার জঙ্গি প্রশিক্ষণ হচ্ছে, এটা কোনো ব্যাপার না। আসল মুখকে জনাব ফিরাদ হাকিম, সিদ্দিকুল্লাহ চৌধুরী, জাভেদ খান। সিদ্দিকুল্লাহ চৌধুরী ইউনুসকে সমর্থন করছেন। সিদ্দিকুল্লাহ চৌধুরী খাগড়াগড় কাণ্ডে বোমা বিস্ফোরণে জঙ্গিদের সমর্থন করেন। সিদ্দিকুল্লাহ চৌধুরী সিএএ কে এনআরসি বলে আগুন লাগিয়েছিলেন। এখন ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল নিয়ে গোটা বাংলাতে আগুন লাগানোর জন্য উস্কানি দিয়ে ঘুরে বেড়াচ্ছেন। আর ফিরাদ হাকিম, তিনি তো বহু গুণে গুণান্বিত। কি বললেন? পাকিস্তানের সাংবাদিককে এনে মোমিনপুর ইকবালপুরে গিয়ে বললেন ইয়া ভি এক মিনি পাকিস্তান হ্যায়। তিনি কি বললেন? তিনি উর্দু কমিটির একটা অনুষ্ঠানে গিয়ে বললেন, আমি সেদিন খুশি হব যেদিন উর্দুতে পশ্চিম বাংলায় 50% লোক কথা বলবে। তিনি কি বললেন? একটি ধর্মীয় অনুষ্ঠানে গিয়ে বললেন, আমার ধর্মে জন্মগ্রহণ করে আমি সৌভাগ্যবান, যারা আমার ধর্মে ধর্মগ্রহণ করেনি তারা দুর্ভাগ্যশীল। অর্থাৎ তিনি তার ধর্ম দাওয়াতে ইসলামে আমন্ত্রণ করলেন আপনাদের সকলকে। বাংলাদেশে তাই হচ্ছে। রতন মজুমদার সরকারি কর্মচারী, তাকে বলল যে চাকরি ছাড়বে না ধর্ম ছাড়বে। সে অভাবী লোক, তার ছেলে মেয়ে পরিবার আছে, বলবে আমি ধর্ম ছাড়লাম। তার নোটারি করে তার নাম এখন হয়েছে শেখ শফিউল্লাহ রতন মজুমদারের। এখানেও ফিরাদ বলছে, আসুন আমি আপনাদের দাওয়াত দিচ্ছি,
আমার ধর্মে আসুন। আমার কথা নয়, জনাব ফিরহাদ হাকিমের কথা টিভিতে আপনারা শুনেছেন। এরপরেও তৃণমূলের মিছিলে হিন্দুরা যায়, আমার লজ্জা লাগে, দেখতে খারাপ লাগে, লজ্জা লাগে যে আপনারা ধর্মটাও পরিবর্তন করে দেবেন। কয়েকদিন আগে জনাব ফিরহাদ হাকিম আবার বললেন বেপরোয়া, বললেন ভারতে আমরা 17%, পশ্চিমবঙ্গে আমরা 33%। জানলেন কি করে আপনারা 33%? 2011-তে লাস্ট জনগণনা, মুসলিম কত? বাংলায় 27%, আর উনি বলছেন 33%। হ্যাঁ, আমরাও চোখে দেখতে পাচ্ছি। 33 কেন, 35% ওরা হয়ে গেছে। তিনি বলছেন জনসংখ্যা এমন বাড়াও যাতে এর রাজ্যেও আমরা সংখ্যাগরিষ্ঠ হই আর ভারতেও আমরা সংখ্যাগরিষ্ঠতা পেয়ে যাই। তাহলে কি হবে বন্ধু? তখন সম্প্রীতি, ধর্মনিরপেক্ষতা থাকবে? থাকবে না। তখন সারিয়া কানুন চলবে, মুসলিম পার্সোনাল ল বোর্ড চলবে। তখন মমতা ব্যানার্জি আর তার ভাইপোকে লাথি মেরে সরিয়ে এই ফিরহাদ, সিদ্দিকুল্লাহ, জাভেদ, হুমায়ুনরা বলবে আমাদের মুখ্যমন্ত্রী হবে, তোমরাও যাও ভাগো। এই জায়গায় আজকে পশ্চিমবঙ্গকে নিয়ে যাচ্ছে। তাই আপনাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এই লড়াই লড়তে হবে। 15ই ডিসেম্বর, এর আগেও আপনারা দেখেছেন, আমরাও প্রতিবাদ করেছি। 15ই ডিসেম্বর একটা সমবায় ব্যাংকের ভোট ছিল, আমরা দলগতভাবে নির্বাচনে লড়িনি। আমি তো 96 থেকে ডেলিগেট, 99, 2006 থেকে ডাইরেক্টর, 2009 থেকে চেয়ারম্যান। আমার সময় ব্যাংক অনেক উত্তরণে গেছে। যেহেতু তৃণমূলে থাকাকালীন বা তৃণমূল জন্মের আগে থেকেও আমি ব্যাংকে ছিলাম নির্বাচিত। আমি 2020 সালের পরে বিজেপিতে যোগ দেওয়ার পরে আমি কন্টাই কোঅপারেটিভ ব্যাংকের সঙ্গে কোনো সম্পর্ক রাখিনি, যাতায়াত করিনি, আমার প্রয়োজনও নেই। কারণ এই রাজ্যটাকে বাঁচাতে হবে, এটাই আমার মূল লক্ষ্য। আমি নিজে ভোট দিতে যাইনি, অংশীদার, আমি ভোটার। আমরা লড়িনি। কিছু মিডিয়া আছে চটি চাটে, বিজেপিকে হারিয়ে দিয়েছে, বিজেপি হেরেছে। আরে ভাই, ভোট হয়নি, ভোট করতে দেয়নি। রামনগর কলেজে এই প্রভাত বাবু সহ আমাদের এই বোনেরা কিভাবে মার খেয়েছে। হুমকি দেওয়া, আপনাদের স্বনামধন্য নবরত্নের এক রত্ন, প্রাক্তন মন্ত্রী, বর্তমান বিধায়ক, তিনি দাঁড়ান আর তার পুত্র দাঁড়ান, অথবা মমতার অন্য কোন কর্মচারী দাঁড়ান। 12,000-এ 24-এ হারিয়েছি, 24,000-এ 26-এ হারাবো। এই আসন নরেন্দ্র মোদীর আসন। এই আসন হিন্দুরা ঐক্যবদ্ধ হচ্ছে। এখানে আপনারা কোনো কাজ করেননি। দীঘা তমলুক রেলপথ গনি খান চৌধুরী নারকেল ফাটিয়েছিলেন, নীতিশ কুমারজি উদ্বোধন করেছেন, শিশির বাবুর প্রচেষ্টা ছিল। পরবর্তীকালে এই ফ্লাইওভার দমকল কেন্দ্র যেটুকু হয়েছে বাম আমলে হয়েছে, আপনাদের আমলে হয়নি। আর যেটুকু কাজ হয়েছে এই আলো লাগানো বলুন, রাস্তা করা বলুন, ডিএসডি এর আমলে সব শিশির বাবুর চেয়ারম্যানের নেতৃত্বে, তার সভাপতিত্বে হয়েছে। তারপরে 4 বছরে একটা ইটা কোথাও আপনারা পোতেননি, একটা বাল্ব কেটে গেলে লাগাননি, আর রাস্তাঘাট ভেঙে চুরে তছনছ হয়ে গেছে। আপনারা কাজ করেননি, কাজ করতে জানেন না। বাঙালি তার আত্মবলিদান দিয়ে মুক্তিযুদ্ধের মাধ্যমে পাকিস্তানের কাছ থেকে বাংলাদেশকে কাড়িয়ে আনা হয়। সেই সময়কালে 71 সালে, আজ থেকে 53 বছর আগে, সেখানে 22% হিন্দু ছিল,
আপনি যদি আজকের বাংলাদেশে খবর নেন তাহলে 7.5% হিন্দু আজকে তার অস্তিত্ব টিকিয়ে রাখতে পারছে। আজকে 5ই আগস্টের পরে 600 মন্দির ভেঙেছে। চিন্ময় প্রভুর অপরাধ কি? আমরা সনাতনীরা নানাভাবে বিভক্ত। এখানেও যেমন কেউ বিজেপি, কেউ তৃণমূল, কেউ সিপিএম, নানাভাবে বিভক্ত, তেমনি ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র এভাবে বিভক্ত। আমরা নানা সাবকাস্টে বিভক্ত। তিলি তেলি কুম্ভকারে 30 লক্ষ বাঙালি। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।